দেখো, আজকে ভেক্টরের উপরে বেশ কিছু প্রবলেম সলিউশন করব। ঠিক আছে, ভেক্টরের উপরে বেশ কিছু প্রবলেম দেখে নেবে, যেগুলো সাধারণত আসে, পরীক্ষায় আসে বা অনেক প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে, মানে অঙ্কগুলোকে, প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য। প্রথমে দেখো, একটা এরকম প্রশ্ন হয় যে দেখা হয় যে এ ক্রস বি এর মান, এরকম প্রশ্ন হয়, এ ক্রস বি, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এ ক্রস বি এর মান এ ও বি বাহু বিশিষ্ট একটা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। এ ও বি বাহু বিশিষ্ট, অর্থাৎ একটা সামান্তরিক, এই ধরো একটা সামান্তরিক, যে সামান্তরিকের এই একটা বাহু এ, এটা একটা বি, এই সামান্তরিকের এ আর বি বাহু বিশিষ্ট দুটো একটা সামান্তরিক, সেই সামান্তরিকের ক্ষেত্রফলের মান হচ্ছে এ ক্রস বি এর মানের সঙ্গে সমান, অর্থাৎ এর মান বলেছে। ঠিক আছে, এর মান মানে কত? মান মানে মড অফ এটা। ঠিক আছে, এর যে ক্ষেত্রফল, প্রশ্ন বুঝে না ভালো করে, এর ক্ষেত্রফল হচ্ছে কত? এ ক্রস বি মড অফ এ ক্রস বি, এই সামান্তরিকের ক্ষেত্রফল এ ক্রস বি এর মড। ঠিক আছে, এটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, ঠিক আছে, এদের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আচ্ছা, এটাকে সামান্তরিক, তো সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হয় সেটা আমাকে আগে জানতে হবে। আচ্ছা, মনে করো কোন একটা সামান্তরিক, এই একটা সামান্তরিক ধরো, এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান কত হয়? সামান্তরিকের ক্ষেত্রফলের যে ফর্মুলা, সেটা আশা করি তোমরা জানো। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় হয় উচ্চতা, এদের যে লম্ব দূরত্ব, বাহু দুটোর মধ্যে যে লম্ব দূরত্ব, আর তাদের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, এদের গুণফল, এদের এই যে লম্ব দূরত্ব। ঠিক আছে, মনে করো এ বি সি ডি, এটা যদি সামান্তরিক হয়, এর মধ্যে এটা যদি লম্ব দূরত্ব হয়, এই লম্ব দূরত্ব হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এই যে দুটো বাহু আছে, এই দুটো বাহু, যে কোনো দুটো বাহু, এই দুটো বাহুর মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই এর সঙ্গে গুণফল হচ্ছে ডি ইন্টু সি। ঠিক আছে, এই লম্ব দূরত্ব, এটা যে লম্ব নিয়েছি এর উপরে, এই লম্ব দূরত্ব আর এই যে দৈর্ঘ্যটা, মানে যে কোনো একটা বাহু, সেই বাহুর গুণফল, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, তো এবার এইখানে এসো, এখানে দেখো এটা 90 ডিগ্রি, তো সামান্তরিকের এ আর বি ভেক্টরের মধ্যে একটা কোণ নিশ্চয়ই থাকে, সেটা হচ্ছে থিটা। যদি ওটা যদি থিটা কোণ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এটাও থিটা কোণ ধরতে পারি আমরা। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এডিই, এই ত্রিভুজের এই যে ভ্যালুটা এই সমান কি দাঁড়াবে? এই বাই যদি আমি এডি লিখি, তাহলে আমার কি হচ্ছে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি হয়? সাইন সাইন থিটা। থিটা। তাহলে এই সমান কি দাঁড়াচ্ছে? এডি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই মানে হলো এডি সাইন থিটা। আমার এখানে দেখো, এটা যদি বি দেওয়া থাকে, এই ভ্যালুটা যদি আমার বি দেওয়া থাকে, এডিটা, তাহলে এই সমান কি দাঁড়াবে? এই বি সমান হচ্ছে বি মড অফ বি বলি আমি, মানে এই ত্রিভুজ, এই ক্ষেত্রে এডির ভ্যালু যদি বি হয়ে থাকে, মড অফ বি সাইন থিটা। ঠিক আছে, বি এর মান, তাহলে এই সমান একটা পাচ্ছি আমি বি সাইন থিটা। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখো, পেয়েছি, আর আমার সিডি দরকার, সিডি বা ডিসি। ডিসির ভ্যালু যেটা, সেটা হচ্ছে এ দেওয়া আছে, মানে মড অফ এ। ঠিক আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যেটা দাঁড়াচ্ছে, সেটা হলো বি সাইন থিটা আর এ। ঠিক আছে, এর ক্ষেত্রফল এটা, সামান্তরিকের ক্ষেত্রফল সমান দাঁড়ালো এটা, অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখতে পারি এ বি সাইন থিটা। ঠিক আছে, আমরা এই ভেক্টরগুলোকে কি করি?
ধরো এ ভেক্টরের মান এটাকে কখনো লিখি, এটা এ দিয়েও প্রকাশ করি আমরা কখনো, মানে এ বোঝানোর অর্থ হচ্ছে মড অফ এ। বেশ, তাহলে এখানে যে ক্ষেত্রফল বেরোলো সেটা হলো এ বি সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এবার এসো আমাদের কাছে আমরা যে ক্রস প্রোডাক্ট যেটা করেছিলাম এ ক্রস বি, এ ক্রস বির জন্য করেছিলাম যে মানটা আমরা পেয়েছিলাম সেটা কি লিখেছিলাম এ বি সাইন থিটা তার সঙ্গে এন ক্যাপ। এন ক্যাপটা কি, এটা হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, এদের একক ভেক্টর হচ্ছে এন। এটা ছিল আমাদের ক্রস প্রোডাক্ট এবং পুরোটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর পুরোটা হচ্ছে একটা ভেক্টর। এবার এর যদি আমি মড করি, এর যদি মড করি আমি এ ক্রস বি, তার যদি আমি মড নিই তাহলে সেই ক্ষেত্রে আমার কি থাকবে, এ বি সাইন থিটা থাকবে, শুধুমাত্র মানটা পুরো থাকবে। ঠিক আছে, তাহলে এ বি সাইন থিটা মানে আমি এটাকে কি লিখতে পারি, মড অফ এ ক্রস বি। ঠিক আছে, এ বি সাইন থিটা সমান হচ্ছে এ বি সাইন থিটা মানে এ ক্রস বি, তার সামান্তরিকের ক্ষেত্রফল আমার কি দেওয়া হলো মড অফ এ ক্রস বি। প্রশ্ন হয় অনেক সময় সামান্তরিকের ক্ষেত্রফল দেখাও এ ক্রস বি, তাহলে আমরা এইভাবে এটাকে প্রমাণ করতে পারবো। ঠিক আছে, এবার এটা সামান্তরিক হলো। এবার একটা প্রশ্ন থাকে আবার ত্রিভুজের, ত্রিভুজের ক্ষেত্রফলটা একটা মান হয়, সেটা আবার হয় হাফ, কত হয় হাফ এ ক্রস বি। সেটা কিরকম ভাবে করে, ত্রিভুজের ক্ষেত্রফল, ধরো এই একটা ত্রিভুজ। ঠিক আছে, তো ত্রিভুজের এটা ধরো লম্ব দূরত্ব, ত্রিভুজে এটা লম্ব দূরত্ব। মনে করো কোনো একটা ত্রিভুজ যার দুটো বাহু এর পাশাপাশি দুটো বাহু দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে ধরো এ, এটা এ মানে হচ্ছে মান হিসাবে লিখলে তখন তোমাকে লিখতে হবে এটা। ঠিক আছে, আর বি এর মান হিসাবে যদি আমি লিখি তাহলে সেটা এটা। এবার আমি ভেক্টর রূপে যদি প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে, সেটাকে লিখবো কিভাবে, লেখাটাকে শুধুমাত্র ঠিকঠাক রাখবো তাহলেই হবে, কিছু দরকার নেই। আচ্ছা, এটাকে আরেকবার ভেক্টর রূপে আমি প্রকাশ করছি, এটাকে এই ত্রিভুজটাকে, এটা ধরো এ ভেক্টর দিচ্ছে, এটাকে ধরো বি ভেক্টর দিচ্ছে, ও পি কিউ, ও পি কিউ। আচ্ছা, এখানে একটা লম্ব, সেটা আমি লম্বটা এঁকেছি আর কি, পি কিউ ও আর করে দিচ্ছে এটাকে, এই বিন্দুটাকে। তো এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, এই যে দুটো ভেক্টর এ ভেক্টর আর যে বি ভেক্টর, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটা দেওয়া আছে থিটা। তাহলে আমি একটা লম্ব এঁকেছি, এটা যদি থিটা হয়ে থাকে তাহলে আমাকে এখান থেকে একটা জিনিস দেখো, পি আর, এই বিন্দুটার নাম দেওয়া আছে আর, এটা একটা সমকোণী ত্রিভুজ, ও পি আর একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ও পি আর যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে পি আর বাই ও পি আর বাই ও পি সমান কি দেওয়া, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কি দাঁড়াচ্ছে সাইন থিটা, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে পি আর ইকাল কি হচ্ছে ও পি সাইন থিটা। ঠিক আছে, তো পি আর এর মানটা আমি বের করতে চাইছি, ওপির মানটা ধরো বলে দিয়েছে ভেক্টর বি, অর্থাৎ বি এর মান ইন্টু সাইন থিটা। তাহলে পি আর সমান আমাদের এটা এলো, পি আর অর্থাৎ এটা হচ্ছে লম্ব দূরত্ব অ্যাকচুয়ালি। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা। তো হাফ বসালাম, ভূমি মানে কোনটা, ভূমি মানে হচ্ছে ও কিউ, ও কিউটা পুরোটা কি এ ভেক্টর মড অফ এ, তাহলে ও কিউ মানে এ বসালাম। আর এখানে কি বসছে একটা উচ্চতা কোনটা, পি আর হচ্ছে উচ্চতা, অর্থাৎ মড অফ বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, হাফ এ বি সাইন থিটা লিখতে পারি। আচ্ছা, এ বি সাইন থিটা মানে তোমরা এর আগে একবার দেখেছো যে এ ক্রস বি সমান এ ক্রস বি, তার যদি আমরা মড নিয়ে থাকি তাহলে কি লিখতে পারি এ বি সাইন থিটা। তখন সেটা একটা শুধু মান, এটাকে মড অফ এ ক্রস বি নেওয়া মানে তার শুধুমাত্র মানটা নেওয়া, সেখানে একটু ভেক্টরটা এখানে থাকছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, হাফ অফ এ ক্রস বি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটা।
বেশ, এবার এখান থেকে একটা অঙ্ক করো। প্রশ্ন দিয়েছে এরকম একটা ত্রিভুজের দুটো বাহু দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে আর বি এর একটা মান দেওয়া আছে। বেশ, আমি পরপর করে যাচ্ছি, এগুলো সব লিখে নেবে, পরে আবার দেখতে পাবে, তুমি রেকর্ডিং থাকবে সেখানে আবার দেখে নেবে, দরকার পড়লে সেগুলো সব আবার দেখতে পাবে, অসুবিধা নেই। আচ্ছা, তো দেখো প্রশ্ন দিয়েছে একটা একটা ত্রিভুজের দুটো বাহু দেওয়া আছে, এই একটা ভেক্টর দেওয়া আছে 3i প্লাস 5j প্লাস 4k, আর বি ভেক্টর দেওয়া আছে টোয়াইস i প্লাস j প্লাস k দেওয়া আছে, দিয়ে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজটি দুটো দুটো সন্নিহিত বাহু, এ একটা বাহু আর একটা বি একটা বাহু দেওয়া আছে, এ একটা বাহু দেওয়া আছে আর বি একটা বাহু দেওয়া আছে। তাহলে এই যে বি বাহু, এ আর বি যদি বাহু দেওয়া থাকে তাহলে এটা যোগ করে নিলে একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা যে ফর্মুলাটা পেয়েছি সেটা কি, হাফ অফ এ ক্রস বি। তাহলে আমরা যেটা করেছি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ অফ মড অফ এ ক্রস বি। তাহলে আমাদেরকে এ ক্রস বি আগে কি করতে হবে, এ ক্রস বিটাকে বের করতে হবে, তারপর তার সঙ্গে এবার আমরা হাফ গুণ করে নেবো। তাহলে এ ক্রস বি বের করার পদ্ধতিটা কি, এ ক্রস বি এর মানটাকে যদি আমার বের করতে হয়, এর মান বের করতে হবে, আগে এ ক্রস বিটাকে বের করে নেবে। এ ক্রস বি এর রেজাল্ট এখানে বের করবে, বের করার পর তারপর কি করবে, তার মড, ওর মড বের করবে। ঠিক আছে, যে ভ্যালুটা তোমার বেরোলো তার মড, আই দেখো আই সমান কি হবে, 5 × 1, 5 মাইনাস 4 জে জে মানে হচ্ছে 4 2 8 মাইনাস 3 × 3 প্লাস কে মানে 3 × 3 মাইনাস 10, এর কত হচ্ছে i প্লাস 5j মাইনাস 7k, এটা আছে। এবার মডটা যদি বার করো, তাহলে এ ক্রস বি এর মড ইকাল টু কি দাঁড়াবে, রুট অফ আই এর কি আছে 1, 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, কত হচ্ছে এটা 1 প্লাস 5 5 25 প্লাস 49 50 75, রুট অফ 75, রুট অফ 75 মানে 25 × 3, 25 × 3 মানে 5√3, এটা আসছে এ ক্রস বি। ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়, হাফ অফ এ ক্রস বি, হাফ অফ এ ক্রস বি মানে হচ্ছে হাফ ইন্টু 5√3। ঠিক আছে, এটা এত বর্গ একক। বেশ, ঠিক আছে, এই ধরনের অঙ্ক থাকলে ফর্মুলাটাকে ব্যবহার করবে। সামান্তরিকও দিতে পারে, এটা যদি সামান্তরিক দিত, এটা যেমন ত্রিভুজ দিয়েছে, এবার বলে দিলে একটা সামান্তরিক, এটা তোমার বাড়ির কাজ, ঘরের কাজ থাকছে, পরে করবে। প্রশ্ন লিখে রাখো যে একই জিনিস থাকলো, এর সামান্তরিক মানে দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে, দিয়ে একটা সামান্তরিক গঠন করেছে এ আর একটা বি, এটা একটা সামান্তরিক তৈরি করলো, এর সামান্তরিকের ক্ষেত্রফল করতে হবে, এর ক্ষেত্রফল সমান কত হবে দেখবে। আচ্ছা, এই ধরনের ছোট ছোট অঙ্ক অনেকগুলো থাকতে পারে, যেমন একটা অঙ্ক দিচ্ছি দেখো আবার। আচ্ছা, এবার দেখো এরকম প্রশ্ন হয়েছে, দেখা যে দুটি সমান ভেক্টরের যোগফল
ও বিয়োগফল পরস্পরের উপর লম্ব, এরকম প্রশ্ন দিয়েছে। দুটি প্রশ্নটা হচ্ছে এরকম, দুটি ভেক্টর এ আর এ প্লাস বি, ধর দুটো ভেক্টর এ আর বি, তাদের যে যোগফল আর হচ্ছে তাদের বিয়োগফল, তাদের যোগফল এটা আর তাদের বিয়োগফল এ মাইনাস বি, এই দুটো হচ্ছে পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এই দুটোর মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে থিটা, সেটা দেখাতে হবে। এ প্লাস বি ও এ মাইনাস বি পরস্পরের উপর লম্ব, ঠিক আছে। তাহলে এটা দেখাতে গেলে আমরা কি করব, পরস্পরের উপর লম্ব, তার মানে আমাকে দেখাতে হবে যে এইটা এবং এটার যদি আমি ডট প্রোডাক্ট নিই, ডট প্রোডাক্ট, অর্থাৎ এ প্লাস বি রাখলাম, ডট এ মাইনাস বি করলাম, এদের ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট যদি ডট প্রোডাক্ট জিরো হয়, জিরো মানে কি, জিরো মানে কস, মানে কসের তোমার এ, আমাদের ডট প্রোডাক্টের যে ফর্মুলা আমরা যেটা করেছি, ধরো পি ডট কিউ যদি আমি বলি, পি ডট কিউ, সেই ক্ষেত্রে আমরা করেছিলাম পি, হ্যাঁ কিউ, এর সঙ্গে একটা কস থিটা ভ্যালু থাকে। তো কস থিটা এই যে ভ্যালুটা, এটা লম্ব তখনই হবে যখন এই কস 90, মানে কস 90 ভ্যালু হয়ে যাচ্ছে, থিটাটা পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যে থিটা, থিটাটা হচ্ছে 90 জিরো, তার মানে এর টোটাল রেজাল্ট হয়ে যাবে জিরো। অর্থাৎ এইটা যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারবো এটা, এটা জিরো, জিরো যদি হয় তাহলে তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে পরস্পরের উপর লম্ব, ঠিক আছে। তাহলে এটা আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে দেখাতে হবে কি, আমাদেরকে থিটাটা বের করতে হবে 90 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা হবে, পারবে, মানে কস থিটাটা, কস থিটা ইকুয়াল টু জিরো তোমাকে নিয়ে আসতে হবে, এখান থেকে কস থিটা ইকুয়াল টু জিরো আসবে, কস থিটা জিরো আসবে, কস থিটা জিরো আসার অর্থ হচ্ছে কস 90, অতএব থিটা ইকুয়াল টু 90। এটা সহজ একটা, এটা এই টাইপের একটা অঙ্ক, ঠিক আছে। এদের অঙ্ক আরো করবে তোমরা, ঠিক আছে, এটা পারবে আশা করি। ছেড়ে দিচ্ছি। তারপরে অঙ্ক দেখো, ধরো বলেছে একটা প্রশ্ন দিয়েছে এরকম, এ সমান দেওয়া আছে টোয়াইস আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ, আর বি সমান দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ঠিক আছে। এ একটা দিয়েছে, বি দিয়েছে, দিয়ে বলেছে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ কত। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভাইটাল অঙ্ক। প্রশ্নটা লেখো, প্রশ্নটা পুরোপুরি লেখো, অনেক সময় এই প্রশ্নটা সবাই বুঝতে পারে না বিষয়টা কি। এ ভেক্টর দেওয়া আছে এবং বি সমান দেওয়া আছে, এটা প্রশ্নটা লেখানো হলে বি ভেক্টর বরাবর বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ কত। এখানে যেটা বলেছে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, যে বলেছে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ কত। মনে করো এরকম যদি থাকে, এরকম একটা এক্সাম্পল, ধরো এ একটা ভেক্টর এখানে দেওয়া আছে, একটা বি ভেক্টর মনে করে এখানে দেওয়া আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়ে থাকে, তাহলে এর একটা উপাংশ যদি আমি বি ভেক্টর বরাবর নিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে উপাংশটা কি দাঁড়াবে, এ ভেক্টরের উপাংশ এই বরাবর। আমরা তো এই জিনিসটা পড়ে এসেছি, এটা জানি, এটা যে থিটা, এটা যদি থিটা হয়, তাহলে এই যে এই ভেক্টরটা যদি আর হয়ে থাকে, তাহলে নিচেতে যে ভেক্টরটা হবে এইটা হচ্ছে আর কস থিটা, তাই না। এটা ধরো ভূমি, তো ভূমি বাই অতিভুজ, এটা ভূমি, এখানে কি করবো আমি, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ সমান কি, ভূমি বাই অতিভুজ সমান হয় কস থিটা। তাহলে আমি এখানে ভূমিটা বের করছি,
তাহলে ভূমি সমান কি দাঁড়াবে, ভূমি সমান অতিভুজ ইন্টু কস থিটা। অতিভুজটা কত, 8, তাহলে হচ্ছে 8 কস থিটা। তাহলে হ্যাঁ এর যদি স্যার, আমি বি বরাবর রূপাংশ নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এটা আমার এর মানটা এ কস ইন্টু থিটা। কস থিটা। হ্যাঁ, তাহলে এদিকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এ কস থিটা। ঠিক আছে, তাহলে তাহলে এবার এর রূপাংশ আমার দাঁড়ালো এ কস থিটা। তাহলে এবার 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 দেখো কস থিটা সমান কি, কস থিটা সমান আবার কি সেটা আমাকে আবার দেখতে হবে। আমাদের কাছে আমরা আবার আরেকটা জিনিস জানি, এ ডট বি সমান কি হয়, এ বি কস থিটা, এটা তো আমরা জানি। এ ডট বি ডট প্রোডাক্ট যদি করি আমরা, এ ডট বি, এ আর বি এর ডট প্রোডাক্ট নিয়ে যদি এ বি, এ ডট বি যদি করি তাহলে আমরা লিখবি তো এ বি কস থিটা ডট প্রোডাক্টে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কস থিটা সমান আমরা কি লিখবো, কস থিটা সমান লিখবো এ ডট বি বাই এ বি। তাহলে এর জন্য আমরা এই দিক বরাবর বি বরাবর যে উপাংশটা পেয়েছি সেটা হচ্ছে এ কস থিটা, এটা পেয়েছি, এ কস থিটা পেয়েছি। তাহলে এবার কস থিটার জায়গাতে এবার আমরা কি বসিয়ে দেবো, এটাকে বসাবো এ ডট বি বাই এ বি। মডটাকে যদি আমি না রাখি তাহলে এ লিখবো। ঠিক আছে, তাহলে এটা এটা আমার কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি এ ডট বি বাই বি। ঠিক আছে, দেখো আগে লজিকটা আগে বুঝে নাও, যদি না বুঝতে পারো তাহলে বলো একবার, আর কিছু নেই। এবার এই ফর্মুলা দিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। আর বলবো প্রথম থেকে? হ্যাঁ স্যার, হয়েছে। বুঝতে পেরেছি না, বলবো একবার? বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের যে লজিকটা দাঁড়ালো শেষ পর্যন্ত, আর তাও আমি বলে দিচ্ছি আরেকবার দেখো। এর যদি বি বরাবর যদি উপাংশ নেওয়া হয় তাহলে সেটা আমার কি দাঁড়াচ্ছে এ কস থিটা। কারণ হচ্ছে আমরা যদি আর ভেক্টর রূপাংশ নিই এদিক বরাবর তাহলে হচ্ছে আমাদের সেটা কি আর কস থিটা হয়। কারণ এখান থেকে দেখতে হলে এটা হয় আর কস থিটা আর এটা হয় আর সাইন থিটা। এটা হয় আর সাইন থিটা, এটা হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা। তাহলে এটা যদি আর কস থিটা হয় তাহলে এর জন্য এদিকে যে উপাংশ হবে সেটা হচ্ছে এ কস থিটা, এ কস থিটা। ঠিক আছে, আর একটা আমরা যে ডট প্রোডাক্টের যে ফর্মুলা সেখান থেকে করেছি এ ডট বি মানে কি এ বি কস থিটা, তাহলে কস থিটা গেলে কি এ ডট বি বাই এ বি। তাহলে আমরা এবার মড অফ এ মানে কি এ, এটাকে বসালাম, তাহলে এই কস থিটার জায়গায় আমরা এটাকে বসালাম এ ডট বি বাই এ বি। এ মানে এর মান আর এর মান এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এ ডট বি বাই বি। তাহলে আমাদের এই বরাবর যে উপাংশ তার ভ্যালু হচ্ছে এটা। এবার এই ক্ষেত্রে এর জন্য আমাদের যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কের জন্য আমাদের তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে, এই অঙ্কের জন্য যে রেজাল্ট ক্যাপিটাল এ হবে ক্যাপিটাল এ বি ডট, লিখছি। হ্যাঁ, এ ডট বি ভেক্টর বাই মড অফ বি। ঠিক আছে, তাহলে এ ডট বি করে নেবে, ডট প্রোডাক্ট মানে আই এর সঙ্গে আই মানে হচ্ছে 2 3 আর এখানে 1 3 আর 3 এখানে 1 তার মানে হলো 3 গুণ করবে মড অফ বি মানে রুট অফ এর সামনে কত 2। 1 এর সামনে 1 এর সামনে 1 তাহলে 1 প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 2 তাহলে 5 বাই রুট 2। ঠিক আছে, হ্যাঁ স্যার। এরপর দেখো আচ্ছা এরকম প্রশ্ন দিয়েছে একটি একক ভেক্টর নির্ণয় করো। কোশ্চেনটা হচ্ছে এরকম, একটি একক ভেক্টর নির্ণয় করো যেখানে দেওয়া আছে এ যা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের উপর লম্ব। আচ্ছা প্রশ্নটা দেখো, এ সমান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ দেওয়া আছে এবং বি দেওয়া আছে i মাইনাস জে প্লাস কে দেওয়া আছে। ঠিক আছে, এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে, দিয়ে বলেছে একক ভেক্টর নির্ণয় করো যা এ এবং বি ভেক্টর উভয়ের উপর লম্ব, দুটোর উপরই লম্ব। আচ্ছা, দুটোর উপরই লম্ব বলেছে, তাহলে কি করবে, একটা একক ভেক্টর বের করতে হবে, একটা একক ভেক্টর বের করতে হবে যা এই দুটোর উপরে লম্ব এ ও
বি উভয়ের উপর লম্ব, ঠিক আছে। দুটো ভেক্টরের উপরেই লম্ব। আচ্ছা, তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো যে এ ক্রস বি সমান যদি সি হয়ে থাকে, এ ক্রস বি সমান যদি সি হয়ে থাকে, তাহলে এই যে সি ভেক্টরটা, এদের যে ক্রস প্রোডাক্ট, এদের যদি এ আর বি এর যদি ক্রস প্রোডাক্ট নেওয়া হয়, তো এ একটা তলে আছে, বি এবং বি যদি একটা তলে থাকে, এ আর বি যদি একটা তলে থাকে, ধরো এর বোর্ডটা হচ্ছে একটা তল, সেই তলে যদি এ আর বি থাকে, তাহলে এ আর বি যদি ক্রস প্রোডাক্ট নিয়ে থাকি, তাহলে ক্রস প্রোডাক্টটা কি হয়, এদের মানে যদি ক্রস প্রোডাক্ট নিই, তাহলে সেই ক্রস প্রোডাক্টে যে এদের ক্রস প্রোডাক্ট করলে যে রেজাল্ট হয় সি, সি যদি একটা ভেক্টর হয়, এদের ক্রস প্রোডাক্টের ফলে যদি সি যদি একটা ভেক্টর হয়ে থাকে, তাহলে সি এর ডাইরেকশনটা কি হবে, এটা যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব। তাহলে সি এর ডাইরেকশন যেটা, সি এর ডাইরেকশন নিশ্চয়ই নিশ্চয়ই এদের লম্ব। এ ক্রস বি হচ্ছে যদি সি হয়, তাহলে সি এর যে ডাইরেকশন সেটা কি, এ আর বি যে তলে আছে সেই তলের উপর লম্ব হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এখানে যে ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরটার ডাইরেকশনটাই, ভেক্টরের যে ডাইরেকশন সেটাই তো লম্ব। তাহলে সি মানে, সি এর জায়গাতে আমরা কি লিখতে পারি, আমরা জানি যেটা এ ক্রস বি মানে কি, আমরা জানি এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, ঠিক আছে, এটা আমরা জানি। এ ক্রস বি মানে এটা জানি। তাহলে এইখানে যে এইখানে এ বি সাইন থিটার কি, এদের মান, অর্থাৎ এ ক্রস বি যে ভেক্টর তার মান হচ্ছে এটা ইন্টু এন ক্যাপ। তাহলে এন ক্যাপ যেটা, সেটাই তো এদের একক ভেক্টর, এন ক্যাপটা তো একক ভেক্টরের অভিমুখ, এটাই এটাই হচ্ছে তার অভিমুখ। তাহলে আমরা কি রেজাল্ট পাচ্ছি, এই এন ক্যাপটাকে বের করতে বলা হচ্ছে এখানে, তোমাদেরকে প্রশ্ন যেটা দিয়েছে লম্ব বের করতে হবে, তাহলে এন ক্যাপ এটাই হচ্ছে একক ভেক্টর, এর যে ডাইরেকশন সেটাই হচ্ছে মানে সেটাই হচ্ছে এ এবং বি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব একক ভেক্টর যেটা, তার অভিমুখ, সবকিছু এটা এন ক্যাপটা। তাহলে আমরা কি রেজাল্ট পাচ্ছি, তাহলে এটা এন ক্যাপিটালটা কি লিখবো, এটা একে দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, ব্যাসে আর কিছু করতে হবে, ঠিক আছে, এটাকে বের করতে হবে। তাহলে কি করবে, প্রথমে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ক্রস বি করবে, তাহলে এ ক্রস বি এর একটা, এ ক্রস বি এর একটা ফর্ম আসবে, আর এই যে কে বসাবে, যেমন আছে 2 3 4 1 -1 1, এখান থেকে একটা রেজাল্ট আসবে এ ক্রস বি। তারপর কি করবে, আরেকবার এ ক্রস বি করবে, তার মড করে নেবে, রুট অফ এখানে যে রেজাল্ট গুলো আসবে তাদের এক্স স্কোয়ার, আমি লিখছি এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করবে, যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে মড অফ, এখানে বসিয়ে দেবে এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান যেটা এলো এখানে সেটাকে এখানে বসাবে, আর মড করে যে রেজাল্ট এলো সেটাকে বসাবে এখানে, ব্যাস এগুলো লাগছে, ঠিক আছে, ব্যাস এটা করে নেবে, এটা পারবে। আচ্ছা, এরপর একটু অন্য টাইপের অঙ্কগুলো দেখি। অঙ্কটা লিখে নাও, এ সমান হচ্ছে এটা আর বি সমান হচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে। যে এবার একটা অঙ্ক দিয়েছে, ধরো একটু অন্য টাইপের করি। যেমন বলেছে পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা, এটা পি ভেক্টর দেওয়া আছে আর এটা কিউ ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আলফা হলে ওদের লব্ধি হয়, যদি আলফা হয় তাহলে তাদের লব্ধি, সেই ক্ষেত্রে লব্ধি বেরোচ্ছে 5 √, সেই ক্ষেত্রে আর ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দেওয়া আছে। কিন্তু ওদের মধ্যবর্তী কোণ যদি 90 মাইনাস আলফা হয়, মানে পি ভেক্টরই আছে কিউ ভেক্টরই আছে, তাদের মধ্যবর্তী যদি কোণ যদি এটা হয়, তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মান দাঁড়াচ্ছে এরকম 3 √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি হয়।
এটা হচ্ছে আর কি পি আর কিউ দুটো ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে লব্ধি হচ্ছে এটা, আর পি আর কিউ তাদের মধ্যবর্তী কোণ যদি 90 মাইনাস আলফা হয় তাহলে লব্ধি হচ্ছে এটা। এ দেখাতে বলেছে ট্যান আলফা ইকুয়াল টু ট্যান আলফা সমান 1/3। অঙ্কের আমি স্টেপগুলো বলে দিচ্ছি, তোমরা করে নেবে, পারবে। প্রচুর অঙ্ক, প্রচুর, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে একটু বেশি, কতগুলো জিনিস দেখে নিয়ে। আচ্ছা দেখো, প্রথমটা আমরা দেখে নিই। প্রথমে যখন এইটা লব্ধি দিয়েছে, লব্ধি হচ্ছে যখন এটা 5√(p² + q² হচ্ছে লব্ধি, ঠিক আছে। আর ইকুয়াল টু আমরা কি জানি, √(p² + q² + টয়েস pq cos আলফা, এটা আমরা একটা জানি। তো এখান থেকে রুটগুলো সব তুলে নাও, তাহলে অর্থাৎ এদিকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করে দাও, তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াবে, সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াবে এটা 25p² + q² সমান হচ্ছে p² + q² + টয়েস pq cos আলফা, এটা দাঁড়াবে। আর একবার দেখো, যখন 90 মাইনাস আলফা বসাবে সেই ক্ষেত্রে একটা, আচ্ছা এটা করে নেবে, আমি বলে দিচ্ছি, যা স্টেপগুলো বলে দিচ্ছি তোমরা ক্যালকুলেশনটা করবে। আরেকবার দেখো, যখন বলেছে এইটা, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন অনুসারে কি বলছে এইটা, অর্থাৎ আমি একবারে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে 9p² + q² সমান হচ্ছে p² + q² + টয়েস pq cos cos 90 minus 90 alpha মাইনাস আলফা। বেশ, মানে sin alpha। এই একটা ফর্ম, হ্যাঁ এই একটা, আর এই একটা সমীকরণ, ঠিক আছে, দুটো সমীকরণ আসবে। এবার দুটো সমীকরণ আসার পর তুমি এই সমীকরণ দুটোকে ভাগ করে দেবে, 2কে 1 দিয়ে ভাগ করে দেবে, দেখবে রেজাল্ট অটোমেটিক চলে আসবে এখানে। 2 ÷ 1 করবে, আর এটাকে চেঞ্জ করে নেবে, cos আলফা এটাকে চেঞ্জ করে নেবে, তোমাদের রেজাল্ট এখান থেকে দেখবে অটোমেটিক চলে আসবে tan আলফা ইকুয়াল টু 1/3। আর কিছু ব্যাপার নেই, ঠিক আছে। এটা সলিউশন করে নিয়ে একটুখানি এটা দেখবে, এটাকে p²q² গুলো, এই যে p² q² গুলো কেটে যাবে, কেটে গিয়ে তারপর লাস্টে একটা সলিউশন, তারপর একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটাকে 2কে 1 দিয়ে ভাগ করবে, দেখবে রেজাল্ট অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। অঙ্কগুলো দেখে মনে হয় যেটা কঠিন, কিন্তু অঙ্কগুলো কঠিন নয়, টেক্সটগুলোকে শুধুমাত্র জেনে রাখতে হবে, কিন্তু অঙ্কগুলো একবার যদি প্র্যাকটিস না করে থাকে তুমি অঙ্কগুলো কিন্তু পরে করতে পারবে না। হঠাৎ যদি প্রথমবার ফার্স্ট টাইম যদি অঙ্কগুলোকে দেখো, তাহলে কিন্তু অঙ্কগুলো হতে যাবে না, কিভাবে করতে হয় সেগুলো বুঝতে পারবে। সেই জন্য অন্তত পক্ষে একবার যদি অঙ্কগুলো তোমার করা থাকে, তা তুমি তারপর তোমার অঙ্কটা থাকলে পরীক্ষাতে তুমি করে ফেলতে পারবে, ঠিক আছে। এই অঙ্কটা পরীক্ষা প্রত্যেকটা বই আছে, তোমরা দেখে থাকবে, ঠিক আছে। তাহলে কি কাজ হলো, এটা আমরা যেমন আছে সেরকম বসাবো, বসাবো, এটাকে সলিউশন করবো, আরেকটু সমাধান করবে, এটাকে সিম্পলিফাই করবে, এটাকে একটু সিম্পলিফাই করবো, তারপর 2কে 1 দিয়ে ভাগ করে দেবে ডাইরেক্ট, তাহলে তোমাদের রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে। এটা করে দেখে নেবে। আচ্ছা তারপর দেখো, আচ্ছা আর একটা এই ধরনের অঙ্ক দেখো, প্রশ্নটা দিয়েছে এরকম, পি আর কিউ, পি ও কিউ বলে লব্ধি আর, পি আর কিউ বল দিয়েছে, বল বলেছে কি, বলের লব্ধি হচ্ছে আর, ঠিক আছে। কিউ কে দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হয়, কিউ কে যদি দ্বিগুণ করি অর্থাৎ 2q যদি হয়, পি আর 2q হয়, তাহলে লব্ধি হবে 2r। আর কিউ কে বিপরীতমুখী করলে, অর্থাৎ কিউ কে যদি বিপরীতমুখী করা হয়, -q করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিউ কে বিপরীতমুখী করলে লব্ধিও দ্বিগুণ হয়, তাহলেও কিন্তু লব্ধিটা হবে 2r। তাহলে দেখো, পি আর কিউ বলে লব্ধি হচ্ছে আর, তাহলে পি আর কিউ বলে যদি লব্ধি আর হয়ে থাকে, তাহলে আর স্কোয়ার ইকুয়ালটা আমি কি লিখতে পারি, p² + q² + টয়েস pq cos θ, এটা আমরা এখান থেকে লিখে দিতে পারি। আবার পি আর 2q বলে যদি লব্ধি 2r হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 4r², এটাকে 4r² করে দিলাম, তাহলে বাকি যেমন আছে সেরকম লিখে p² + q এর জন্য কি লিখবে, 4q² + টয়েস ইন্টু p ইন্টু 2q cos θ, অ্যাঙ্গেলটা একই আছে। আরেকবার দেখো, আরেকবার হচ্ছে -q, পি আর -q বিপরীতমুখী করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে 4r² ইকুয়াল টু কি লিখবো, p², আচ্ছা -q² মানে হচ্ছে
কিউ স্কোয়ার, আর এখানটা শুধু মাইনাস হয়ে যাবে টোয়াইস পি কিউ কস থিটা। এই তিনটে ইকুয়েশন আসবে, ঠিক আছে। এখানে এই যে কন্ডিশন দেওয়া আছে, ফার্স্ট কন্ডিশন থেকে এটা, সেকেন্ড কন্ডিশন থেকে এটা, থার্ড কন্ডিশন থেকে এটা। এবার এই তিনটে ইকুয়েশন দেওয়া আছে, তিনটে ইকুয়েশন থেকে দেওয়া আছে, এখনো প্রশ্নটা শেষ হয়নি। এবার এবার কি বলেছে, তাহলে প্রমাণ করতে হবে পি ইস টু কিউ ইস টু আর সমান হচ্ছে, এটা একই ধরনের অঙ্ক। ওই সমীকরণ যেগুলো বেরোবে সেই সমীকরণগুলো থেকে তোমাদের সমাধান করে নিয়ে আসতে হবে এই রেজাল্টটাকে। এবার কি বলেছে, প্রমাণ করতে হবে যে পি ইস টু কিউ ইস টু আর সমান হচ্ছে √2 ইস টু √3 ইস টু √2, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের যে সমীকরণগুলো এসছে সেই সমীকরণগুলোকে এবার আমাদেরকে ধরতে হবে, এক এক করে ধরতে হবে। আমরা প্রথমে চলে যাই 2 আর 2 নম্বর আর 3 নম্বর দুটো সমীকরণকে, দ্বিতীয় আর তৃতীয় সমীকরণটাকে যদি আমরা দেখি, তাহলে সেখান থেকে দেখো যদি মাইনাস করি 2 নম্বর আর 3 নম্বর এই দুটো থেকে যদি মাইনাস করে দেখো, 4 আর কেটে যাবে, এখানকার 4 আর কেটে যাবে, স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকছে কি স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে এটা কিউ আর কিউ, তাহলে একদিকে পড়ে থাকছে, আমি 0 করি, এদিকে 0 যদি থ্রি কিউ লিখি স্কোয়ার। তাহলে তাহলে এদিকে থাকছে আমার 3, না বিয়োগ করছি, তাহলে এটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এটা মাইনাস, তার মানে 3 কিউ স্কোয়ার, এটা মাইনাস মানে এটা প্লাস হলো, এটা হলো প্লাস 4 দিয়ে, 4 পি কিউ। এটা 4 আর 2, না এটা 4 আছে, 2 2 4, 4 আর 2 এটা প্লাস হয়ে যাচ্ছে মানে 6 প্লাস 6 পি কিউ কস থিটা, এরকম আসছে, একটু দেখো 6 পি কিউ কস থিটা আসছে। তাহলে কস থিটা ইকুয়াল টু কি রেজাল্ট আসবে দেখে নিই এখান থেকে। আচ্ছা তাহলে 3 কিউ স্কোয়ার এদিকে পাঠাই, 6 পি কিউ কস থিটা ইকুয়াল টু মাইনাস 3 কিউ স্কোয়ার, তাহলে কস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3 কিউ স্কোয়ার বাই 6 পি কিউ, 2 একটা কিউ কেটে যাচ্ছে, মাইনাস কিউ বাই টোয়াইস পি, এরকম রেজাল্ট আসছে কস থিটা ইকুয়াল টু। বেশ ঠিক আছে থাক। আচ্ছা এবার আমরা চলে যাই প্রথম দুটো সমীকরণের সঙ্গে চলে যাই, প্রথম দুটো সমীকরণে, তাহলে ওখান থেকে কিছু নিশ্চয়ই রেজাল্ট আসবে। প্রথম দুটো সমীকরণে যেতে হলে একটা কাজ করা যেতে পারে, এর সঙ্গে 4 গুণ করি, এর সঙ্গে 4 গুণ করি দিয়ে বিয়োগ করি, 1 নম্বর সমীকরণের সঙ্গে 4 গুণ করি 4। এবার আমরা চলে যাই 1 আর 2 এ, 1 নম্বরের সঙ্গে কি করলাম, 1 নম্বরের সঙ্গে 4 গুণ করলাম, 1 নম্বরের সঙ্গে 4 গুণ করলাম, আর 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করলাম, 1 নম্বরের সঙ্গে 4 গুণ করে 2 নম্বর সমীকরণটাকে বিয়োগ করলাম, তাহলে আমাদের 4r স্কোয়ার, 4r স্কোয়ারকে তারপর বিয়োগ করছি মানে এটা কেটে গেল, তাহলে এখানে বিয়োগ করলে এগুলো সব মাইনাস সাইনে চলে আসবে, বিয়োগ করলে পি স্কোয়ারে কেটে যাচ্ছে, বাদ দিচ্ছি, তাহলে থাকছে আমার 3 পি স্কোয়ার। 8 পি কিউ কস থিটা থেকে মানে বিয়োগ করতে হবে, তো 2 পি কিউ কস থিটা, 4, না মানে 4 হ্যাঁ 4 8 থেকে বাদ দেবো আমি 4, তাহলে থাকছে আমার 4, তাই তো 4 হচ্ছে, হ্যাঁ 4 পি কিউ কস থিটা হচ্ছে, 4 পি কিউ কস থিটা এগারোটি ছিল, এবার মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হলো, তাহলে এবার কস থিটা সমান এখানে কি রেজাল্ট আসে একবার দেখে নিই, কস থিটা সমান আছে মাইনাস 3 পি স্কোয়ার বাই 4 পি কিউ, তাহলে পিটা বাদ গেল, তাহলে পড়ে থাকছে মাইনাস 3 পি বাই 4 কিউ রেজাল্ট আসছে। তাহলে আমাদের এই একটা রেজাল্ট হলো, এই একটা রেজাল্ট হলো, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো থেকে আমরা পি আর কিউ এর অনুপাতটা বের করে নিতে পারবো। এখানে পাচ্ছি 3p বাই 4q ইকুয়াল টু হচ্ছে q বাই 2p, রেজাল্ট আসছে cos θ ইকুয়াল টু, তাহলে এটাকে কাট কেটে দিই 2, তাহলে আমাদের কি হচ্ছে এটা 3p স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস q,
টোয়াইস কিউ এর স্কোয়ার। তাহলে পি বাই কিউ সমান দাঁড়াচ্ছে √2/3। তাহলে পি ইস টু কিউ আমাদের বেরিয়ে গেল এখানে, পি ইস টু কিউ সমান হচ্ছে √2/√3। তাহলে আমরা এবার এই মানটাকে ব্যবহার করে যে কোনো একটাকে অমিট করে যে কোনো সমীকরণে ব্যবহার করা যেতে পারে। পি বাই কিউ এর ভ্যালুটা হচ্ছে √2/√3, অথবা এই তুমি 3p স্কোয়ার সমান টোয়াইস কিউ স্কোয়ার, এই ভ্যালুটাকে যে কোনো একটা সমীকরণে তুমি পুট করে আর এর মানটাকে তুমি বের করতে পারো। কি করে করবে দেখাই যাক। যে কোনো একটা সমীকরণকে দেখি, প্রথম সমীকরণটাকে দেখি, আর স্কোয়ার সমান, এটাকে ব্যবহার করব, দেখি এর সঙ্গে সমীকরণে যাব। আচ্ছা, আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার সমান কি দাঁড়াবে, তাহলে পি স্কোয়ার সমান দাঁড়াবে আমার টোয়াইস কিউ স্কোয়ার বাই 3। স্যার বলছি ওটা তো 6p স্কয়ার হবে। কোনটা বল? না, 2 কেটে দিয়েছি তো, মানে ওই এটা ওটা হচ্ছিল তো 6p স্কয়ার সমান 2 স্কয়ার। ঠিক আছে কিনা দেখা একবার, 2:3 এটা আসছে তো? ওইটাই আসছে। ঠিক আছে তো, এটা আসছে তো? বেশ, বেশ ঠিক আছে। তাহলে এবার দেখো, আমি 1 নম্বর সমীকরণে পি বাই কিউ করছি, পিটাকে চেঞ্জ করছি, আমি পিটাকে কিউ দিয়ে ট্রান্সফার করছি, পরিবর্তন করে দিচ্ছি। পি স্কোয়ার সমান হচ্ছে তোমার টোয়াইস কিউ স্কোয়ার বাই 3, পি স্কোয়ার জায়গায় বসালাম, প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি এর জায়গাতে তাহলে আবার আমাকে বসাতে হবে এটাকে। বেশ ঠিক আছে, বসিয়ে দিই। আর কস থিটার জায়গায় পি কস থিটা সমান করে দিই, চেঞ্জ করে দিই, তাহলে একবার আমার হয়ে যাবে। পি কস থিটাটাকে পি কস থিটা করি, তাহলে দেখি নিচেতে কোথায় পি আছে। আচ্ছা, এই জায়গাতে আছে, কস থিটা সমান আছে মাইনাস কিউ বাই টোয়াইস পি আছে। ঠিক আছে, পিটাকে আমি এদিকে যদি তুলে নিই, পি কস থিটা যদি করি, তাহলে আছে মাইনাস কিউ বাই 2 পি পি কস থিটা। বুঝতে পেরেছো এখানটা? দেখো আমার এখানে রেজাল্ট আছে এরকম, cos থিটা ইকুয়াল টু কিউ বাই cos থিটা ইকুয়াল টু আছে মাইনাস কিউ বাই 2p আছে। ঠিক আছে, পিটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি, তাহলে পি cos থিটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ বাই 2। ঠিক আছে, সেই ফর্মটাকে আমি একবার চেঞ্জ করে দিচ্ছি, 2 থাকবে, পি এর জায়গায় পি cos থিটা, কিউটাকে বসিয়ে নিচ্ছি, আর পি cos থিটার জায়গায় বসাচ্ছি মাইনাস কিউ বাই 2। মাইনাসটা তাহলে সামনে চলে আসছে আমার, এটা হচ্ছে তাহলে টোয়াইস কিউ স্কোয়ার বাই 3 প্লাস কিউ স্কোয়ার মাইনাস, ও টুটা কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে কিউ স্কোয়ার এখানে কেটে গেল। তাহলে এখানে দাঁড়াচ্ছে যেটা, আর স্কোয়ার সমান আছে টোয়াইস কিউ স্কোয়ার বাই 3, এদিকে গুণ করো 3 আর স্কোয়ার সমান আছে টোয়াইস কিউ স্কোয়ার। তাহলে আর কিউ বাই আর করি, তাহলে কিউ বাই আর সমান হচ্ছে রুট অফ আর, মানে উপরে 3 থাকছে, নিচে 2 থাকছে। তাহলে একটা জিনিস দেখো, এগুলো একটু প্র্যাকটিস করবে তোমার। তো আমি যেমন ভাবে করছি এইভাবে করতে হবে বলে কোনো কথা নেই, তুমি তোমার মতো করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু প্র্যাকটিস করো। এটা একটু বড় অঙ্ক, যত প্র্যাকটিস করবে এই ধরনের আরো অঙ্ক থাকবে, প্র্যাকটিস করে পুরো সমস্ত রাস্তাগুলোকে তোমাকে চিনে নিতে হবে, মোট কথা। তাহলে আমাদের এখানে দেখো, এখানে যেটা বেরিয়েছিল পি ইস টু কিউ বেরিয়েছিল √2:√3, এখানে আমাদের যেটা বেরোলো কিউ ইস টু আর সমান বেরোলো √3:√2। তাহলে পি ইস টু কিউ √2:√3 যদি হয়, কিউটা √3:√2 যদি হয়, তাহলে আমরা এখান থেকে আমরা বলে দিতে পারি পি ইস টু কিউ ইস টু আর সমান হচ্ছে √2:√3:√2। বেশ, আজকে এতটাই থাক। আমি অ্যাসাইনমেন্টে বেশ কিছু অঙ্ক দিয়ে দিয়েছি, সেগুলো একটু করে পাঠাবে আমাকে, ঠিক আছে? পরের দিন আবার ভেক্টরের বেশ কিছু অঙ্ক দেবো আমরা। আর এটা রেকর্ডিং থাকবে, যেগুলো আটকে গেছে, যেগুলো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট হয়েছে, সেগুলো কমপ্লিট করবে।
ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে